নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানা প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ নিয়ে এসেছি লেখিকা প্রতিভা বসুর মিসেস পালিতের গার্ডেন পার্টি। একটি পার্টি দিলেন মিসেস পালিত। ছেলে লম্বা লম্বা ডিগ্রি নিয়ে কৃতি হয়ে ফিরে এসেছে বিলেত থেকে। আসলে সেটাই ঘোষণা করা উদ্দেশ্য। তাছাড়া 5টি মেয়ে 3টিই তো এখনো অবিবাহিত। বাছা বাছা অতিথির অভ্যর্থনায় তারও একটা সুরাহা হতে পারে। অবশ্যই এসব তার একান্তই মনের কথা। বাইরের কথা হচ্ছে তিনি এত অতিথিবৎসল যে বছরে এরকম 2-4টে সম্মিলনী বা পার্টি না দিলে তার ভালো লাগে না। মেয়েদের সঙ্গে পরামর্শ করেই পার্টিটা স্থির করেছিলেন। ছেলের কর্ণগোচর হলো অনেক পরে, একেবারে সেই দিন সকালবেলায় চায়ের টেবিলে। টোস্টে কামড় দিয়ে সে বলল, বাজে। বোনেরা বলল, বাজে কেন? সময় নষ্ট। আহা, কত কাজেই যেন সারাদিন ব্যস্ত। কাজের মধ্যে তো বই মুখে নিয়ে বসে থাকা আর আমাদের পেছনে লাগা। নয়নেন্দু ঈষৎ সহাস্যে বোনেদের কথা শুনতে শুনতে টোস্টটি শেষ করল। মিসেস পালিত উঠে পড়লেন চেয়ার ছেড়ে। তিনি আজ বড় অস্থির। এদের কথায় যোগ দেবার তাঁর সময় নেই। তাঁর বাড়ির পার্টি শহরে বিখ্যাত। রুচিতে, বুদ্ধিতে, শালীনতায় তিনি অদ্বিতীয় স্থান দখল করে আছেন এসব ব্যাপারে। তার মর্যাদা যদি আজ পরিপূর্ণ মাত্রায় রাখতে না পারেন তাহলে মানির অপমান বজ্রাঘাত তুল্য হবে। যেতে যেতে একটি ভ্রুকুটি নিক্ষেপ করলেন ছেলের দিকে। এই ছেলের এক একটা কথায়, এক একটা ভঙ্গিতে তার মৃত স্বামীকেই মনে পড়ে যায়। তাঁরও পছন্দ অপছন্দ ঠিক এমনি বেয়ারা ছিল। মস্ত বাড়ি, একতলায় সিঁড়ির দুধারে ছোট ছোট ফ্ল্যাট, 300 করে ভাড়া দিয়েছেন। তাও মনে খুঁত খুঁত। তাঁর ধারণা 3টি ঘরের জন্য 300 টাকা অতি অল্প। সামনের দিকে সব দোকান, পিছনের অনেকখানি ঘাসের জমিতে 2টি পাকা গ্যারেজ। একটিতে তাঁর গাড়ি, আরেকটিতে একঘর রেফিউজি। ভাড়া 35। সুবিধে মতো সেই জমিতে আর একটি বাড়ি তোলার ইচ্ছে আছে ছেলের বিয়ে দিয়ে। 2তলা তেতলা নিয়ে তিনি নিজে। তেতলায় অবশ্য মাত্রই 2খানা ঘর, এবং সে 2খানা সম্পূর্ণভাবেই তার ছেলের দখলে। ফিরে এসে বইপত্র নিয়ে নয়নেন্দু সেই নিরিবিলিতেই বাসা নিয়েছে। ছেলের জন্য কয়েকটি পাত্রী মিসেস পালিত অনেক আগেই মনে মনে ভেবে রেখেছিলেন। কেবল ছেলে ঠিক কাকে গ্রহণযোগ্য মনে করবে সেটুকু জানলেই তিনি কাজে হাত দিতে পারেন। তারা তো আসবেই, তাছাড়া আরো 5 বন্ধু বা আলাপিত পরিবারকে ডাকলেন তিনি। কলকাতার সেরা ধনী ব্যক্তিদের অন্যতম তারা। 4টি যুবককেও লিস্টের মধ্যে রাখলেন। তাদের একজন পাঞ্জাবি, অন্যজন সিন্ধি, লক্ষপতি। সব মিলিয়ে হিসেব করে দেখা গেল মোট 33 জন অতিথির কম হবে না। টেবিল ছেড়ে উঠে এসে মিসেস পালিত বড় ড্রয়িং রুমের তালা খুললেন। বিশেষ বিশেষ উপলক্ষ ছাড়া প্রায় বন্ধই থাকে এই ঘরটি। প্রশস্ত হল, 50 জন ছড়িয়ে ছিটিয়ে বসলেও ভিড় মনে হয় না। কালো পাথরের তেলতেলে চকচকে মসৃণ মেঝে, তাকালে মুখ দেখা যায়। মাঝখানে সাদা মার্বেলের 20 পাপড়ির একটি জলপদ্ম। সিঁড়ি বেয়ে উঠে বারান্দা পেরিয়ে মস্ত 2টি প্রবেশ পথ আঙুর কাঠের কাজ করা 4টি বিরাট পাল্লায় আবদ্ধ হয়ে আছে। সেই পাল্লা টানতেই বার্নিশের একটা গুমোট গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। লোকজন এসে পটাপট 13টা জানালা খুলে দিল, আর মুহূর্তে সকালবেলার সমস্ত আকাশটা যেন লুটিয়ে পড়ল ঘরের মধ্যে। মিসেস পালিত ঘরে ঢুকলেন। ধীরে ধীরে এগিয়ে এলেন ঠিক মাঝখানে। তারপর সাদা পদ্মের ওপর দাঁড়িয়ে চিন্তা করলেন খানিকক্ষণ।
4টি নাতিপুষ্ট হলদে কালো মেশানো মোজাইক করা থামের ওপর দাঁড় করানো এই হলটির আদ্যপান্ত বারে বারে তাকিয়ে দেখলেন। হঠাৎ একটি ছায়া পড়ল মুখে। মনে পড়ল বড় মেয়ের বিয়ের আগে যে পার্টি দিয়েছিলেন সেটা হয়েছিল তার প্রকাণ্ড ছাদে, সবুজ গালিচা পেতে, উপরে চাঁদ রঙের সাটিনের শামিয়ানা খাটিয়ে। কিন্তু মেজ মেয়ের বিয়ের আগের পার্টিটা ঠিক এই ঘরে, এই ফার্নিচারেই হয়েছিল। মাত্র 2 বছর আগের কথা, কারোরই মনে না থাকার বিষয় নয়। তাছাড়া সেবারও যাদের যাদের ডেকেছিলেন 2-1 বাদে এবারও তো প্রায় তাঁরাই আসছেন। অবশ্যই বাড়তিও আছে কয়েকজন, তবু। মিসেস পালিত দ্বিধান্বিত হলেন। এমন কেউ নেই যার সঙ্গে একটু পরামর্শ করেন। ছেলেটি তো বলতে গেলে দুনিয়া ছাড়া, মেয়েগুলো অবশ্যই ভালো, কিন্তু তারা এত ছেলে মানুষ যে সবকিছুতেই নাচা ছাড়া আর কোনো কিছুই তাদের দিয়ে হয় না। লোকজন যারা ঘর পরিষ্কার করতে এসেছিল তারা অপেক্ষামান হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল মিসেস পালিতের মুখের দিকে তাকিয়ে। আর তাদের সেই উৎসুক দৃষ্টিকে উপেক্ষা করে মিসেস পালিত আবার ধীরে ধীরে বেরিয়ে এলেন বাইরে। ফুলতোলা মখমলের নরম চটিতে নিঃশব্দে সিঁড়ি নামতে লাগলেন, সাদা ঠান্ডা সিমেন্টের রেলিংয়ে হাত রেখে। গার্ডেন পার্টি করলে কেমন হয়? নিচে ঘাসের জমির ওপর দাঁড়িয়ে তিনি ভাবলেন। সুন্দর চৌকো মাঠ, ওপাশের গ্যারেজের চারপাশটা একটু নোংরা বটে, কিন্তু এরা এই গ্যারেজের রেফিউজিরা চমৎকার রেখেছে জায়গাটা। মনে মনে তাদের করুণার সঙ্গে একটু ধন্যবাদ দিলেন। দেয়াল বেয়ে কেমন সুন্দর অপরাজিতার লতা তুলেছে এই 3 মাসের বসবাসে। ঘরের দুপাশে নানান রঙের ফুল গাছ, পিছনের সরু জমিটুকুতে লাউ, কুমড়ো আর টমাটোর কচি ক্ষেত, মাটির সঙ্গে মিশিয়ে বাঁধানো প্লিন্থ, গাড়ি ঢোকবার মতো বড় একটি 1 পাল্লার ভাঁজ করা কবজির দরজা, পাশে প্রায় পাখির খাঁচার মতো সরু শিকের সরু জানালা। এই একটি মাত্র ঘর, আলাদা রান্নাঘর নেই, কল নেই, বাথরুম পর্যন্ত নেই। বাঁয় মোড় নিয়ে একটু পেছন দিকে একটু দূরে গিয়ে অবশ্যই সব ব্যবস্থাই আছে, চাকরদের জন্য ওটা। তা রিফিউজি হয়ে অত সুখ আর কোথায় পাবে? এই যে পাচ্ছে এই যথেষ্ট। কত লোক তো ফুটপাতে। মিসেস পালিত অমায়িক মানুষ, দেশ হিতৈষণায় আগ্রহ আছে তার। তা নইলে বলা মাত্রই এই এত বড় মাঠওয়ালা গ্যারেজটা তিনি 35 টাকায় দিয়ে দিলেন। ভিতরে ইলেকট্রিকের আলো পর্যন্ত আছে। কৌতূহল হল। দরজার সাদা কাজ করা পর্দার কাছে দাঁড়িয়ে পায়ের বুড়ো নখ ভর দিয়ে তিনি অতি সন্তর্পণে একটু চেষ্টা করলেন ভিতরটা দেখতে। আর সেইটুকু মাত্র আভাসেই মাথায় আঁচল তুলে মালতীর মা বেরিয়ে এলেন ঘর থেকে। রোগা ছিপছিপে চেহারা, টানা টানা কালো চোখ, পরনে মিলের আধময়লা শাড়ি, হাতে হলুদের রং। বোধহয় রান্না করছিলেন। মৃদু হেসে মিসেস পালিতের কাছে এসে দাঁড়ালেন। কিছু বলবেন? হ্যাঁ মা। একটু অপ্রস্তুত হয়েছিলেন ধরা পড়ে, কিন্তু তৎক্ষণাৎ কাটিয়ে নিলেন। আজ আমার বাড়িতে 2-4 জন অতিথি আসছেন বিকেলবেলা। ভাবছি তোমাদের এই উঠোনেই। আমাদের আর উঠোন কি? তোমাদের বই কি, তোমাদেরই তো। তোমাদের অনুমতি ছাড়া আমি কিছু করতে পারি না এখানে। ভদ্রমহিলার মধুর ব্যবহারে গলে গেলেন মালতীর মা। মিসেস পালিত গলায় আরো মধু ঢাললেন। তোমার মেয়েটি কই? সেও যেন আজ আসে। এই ওদের সঙ্গে একটু আপনি আসুন না ভেতরে। পর্দার কোণটা তুলে মালতীর মা অনুনয় করলেন। তারই মধ্যে ভিতরটা পলকে দেখে নিলেন মিসেস পালিত। আয়নার মতো তকতকে মেঝে, নোনা ধরা ওই দিকের দেওয়ালে একটি বড় তক্তপোষে মা মেয়ের বিছানা পরিষ্কার করে সজনিতে ঢাকা। মাথার কাছে ছোট টেবিলে বই গোছানো, কাচের গ্লাসে ফুল, বসবার জন্য কয়েকটি মোড়া। এপাশে একটা কেরোসিন কাঠের বাক্সের ওপর রঙিন ঢাকনা দিয়ে তার উপরে প্রসাধনের টুকিটাকি, হেলানো আয়না, ওষুধের শিশি,
পাউডারের টিন, পাফ, ফিতে, কাঁটা। আর একেবারে এই দেয়ালে অর্থাৎ দরজার বাঁ কোণে গনগনে তোলা উনুনে ডালের কড়াই চাপানো। পাশে একটি ছোট পিঁড়ির ওপর বসে দেয়ালে ঠেসান দিয়ে নিবিষ্ট মনে বই পড়ছে মালতী। মিসেস পালিত মনে মনে তারিফ না করে পারলেন না। এই ঘরকে, এবং মাত্রই একখানা ঘরকে, এরকম রাখার বাহাদুরি আছে। বাঙাল দেশের মেয়েগুলোর রোগা হলে কি হবে, কাজের খুব। হেসে বললেন, আজ আমার মরবার সময় নেই, বসবো, নিশ্চয়ই বসবো এসে আর একদিন। তারপর মালতীর দিকে তাকিয়ে, যেও কেমন? মালতী সসম্ভ্রমে উঠে দাঁড়াল। মেয়েদের এসে বললেন, তোমরা এবার একটু গা হাত পা নাড়ো, বুড়ো হয়েছি আমি, আর কদিন, কেমন করে পাটি টাটি দিতে হয় শিখে নাও, আজ বাগানে হবে। বাগানে? হ্যাঁ, গ্যারেজের মাঠে গার্ডেন পার্টি। আমি এক্ষুনি ডেকোরেটরদের ফোন করে দিচ্ছি, তারা এলে কোথায় কি হবে সব তোমরা দেখিয়ে শুনিয়ে দেবে। বলেই তিনি হাঁপাতে হাঁপাতে তেতলায় এলেন ছেলের কাছে। ছেলেকে নিয়েই তার ভাবনা। তার না আছে হাল, না আছে চাল, না বুদ্ধি, না বিবেচনা। আসলে যদি ভালো করে ভেবে দেখেন, তাহলে এই পার্টির 15 আনাই তো তার ছেলে। সম্প্রতি তার বিয়ের কথাটাই মিসেস পালিত বেশি করে ভাবছেন। নিজে বুড়ো হয়েছেন, দুদিন পরে মেয়েরা পরের ঘরে চলে যাবে, ঠিক মতো হাল ধরবার মানুষ চাই। ছেলে যদি একটা মেম বিয়ে করে আনতো, খুশি হতেন তিনি। তারও তার যোগ্যতায় কুলোল না। অথচ ওর কিসের অভাব? বাপ দাদা 3 পুরুষের অঢেল টাকার একলা মালিক সে। লেখাপড়ায় তুখোর, চেহারা ভালো, বংশমর্যাদায় কৌলিন্যের দাবি রাখে। ইচ্ছে করলে যে কোনো মেয়েকে ও তুড়ি দিয়ে ঘরে আনতে পারে। কিন্তু কেউ তার মনোমতো নয়, কাউকেই তার পছন্দ হয় না। বোকা। তেতলায় এসে আজ বিকেলের চালচলনের বিষয়ে একটু উপদেশ দিলেন, বেশভূষা নিয়েও বললেন কিছু। তারপর আবার নিচে এসে ফোন তুললেন তাড়াতাড়ি। প্রথমে নিউ মার্কেট ফুলের দোকান, তারপর ফেরাজিনিয়ার ফার্পো, তারপর ডেকোরেটর। ডেকোরেটরদের সঙ্গে কথা বলতে তার অনেকক্ষণ লাগল। এত অল্প সময়ের নোটিশে কাজ করতে চাইছে না তারা। শেষে অনেক বলা কওয়ার পর এক্সট্রা চার্জের কথা বলে রফা করলেন। না হয় বেশি কিছু খরচই হলো, তবু তো ব্যাপারটা অভিনব হবে। বাড়ির পেছনের এত বড় লনটা চোখে পড়বে সকলের। এদিকে মেয়েরা সমস্ত সকাল শাড়ি ব্লাউজের গবেষণাতেই কাটিয়ে দিল। সমস্তটা দুপুর একবারের জন্য সূর্যের মুখ দেখল না, পাছে ত্বকের মসৃণতা নষ্ট হয়ে যায়। সারাক্ষণ মাথায় জল ছিটিয়ে ক্লিপ এঁটে রুমাল বেঁধে রাখল চুলে। তারপর এক টিপ ঘুমিয়ে নিয়ে 3টে বাজতেই 3 বোন ঘরের দরজা বন্ধ করল। প্রায় 4টের সময় মিসেস পালিত নিচে গিয়ে শেষবারের মতো পরিদর্শন করে এলেন। ঠিক হয়েছে, হুবহু যেমনটি চেয়েছিলেন। ঘাসের রঙে মিশিয়ে সবুজ কাচের টেবিলে আর সবুজ গোল চেয়ারে ছোট ছোট এক একটি গ্রুপ একেবারে আলো করে আছে মাঠটি। মাঝে মাঝে কাজ করা চিনেমাটির টবে পাম গাছ, ফার্ন। প্রত্যেক টেবিলের ওপর নেপালি পাথর সেট করা উজ্জ্বল লালচে তামার ছোট ছোট কলসিতে লম্বা ডাঁটির 4 ডজন করে সাদা সতেজ রজনীগন্ধা। বাঁশের ফ্রেমে সিল্কের ঝালর কাটা শামিয়ানা খাটানো হয়েছে মাথার ওপর, আর তা ফুটো করে এমন সুন্দরভাবে কাঠ গ্লাসের 12টি ঝাড় আলো বসানো হয়েছে বাঁশের সঙ্গে এঁটে, যে হঠাৎ দেখলে মনে হয় শামিয়ানা থেকেই ঝুলে পড়েছে আলোগুলো, যেন এরকম করে একটি ঝুলন্ত ছবি এঁকে রেখেছে কেউ। দোতলা থেকে দুদিকের 2টি ফ্ল্যাট কেটে সোজা সিঁড়ি নেমে এসেছে লনে। এই সিঁড়িতে লাল টুকটুকে গালিচা মুড়ে দেওয়া হলো। বড় ড্রয়িং রুমটিও আজ খোলা, সেটিও সাজানো হয়েছে নতুন করে। কি জানি কখন কোন অতিথি হঠাৎ ওপরে ওঠেন। সমস্ত লনটা ফিরে ফিরে দেখতে দেখতে ভারী তৃপ্তি বোধ করলেন মিসেস পালিত। চমৎকার দেখাচ্ছে। ভাগ্যিস এ বুদ্ধিটা তার মাথায় এসেছিল। নিজের বুদ্ধির তারিফ করতে গিয়ে একটু দূরের লতায় ঘেরা
প্রায় কবিকুঞ্জের মতো বন্ধ দরজা, বন্ধ জানলা গ্যারেজটির দিকে চোখ পড়ে ঈষৎ উদ্বিগ্ন বোধ করলেন। ওদিকে একটা পার্টিশনের ব্যবস্থা করা উচিত ছিল, এটা তো এতক্ষণ খেয়াল হয়নি। কতক্ষণ না বেরিয়ে থাকবে ওরা? অবশ্যই ওরা আটকে থাকবে বলে তার চিন্তা নয়, অতিথিদের চোখে তো তিনি কাঁকড় ফুটতে দিতে পারেন না। যা বুদ্ধি আর যা লজ্জা এসব রেফিউজিদের, কে জানে তখন কি হালে এসে বাইরে দাঁড়ায়। অথচ কি বা করা যায় এটুকু সময়ের মধ্যে? হাতের ঘড়িতে তাকিয়ে দেখলেন 4:03। অতিথিরা আসবেন 5টায়। এক্ষুনি তার স্নানে ঢোকা দরকার। না না, আর পারেন না একা একা, কত দিক সামলাবেন। শেষ পর্যন্ত উপর থেকে ছোট ড্রয়িং রুমের জাপানি ছবি আঁকা অতি মূল্যবান, অতি যত্নের, অতিশয় সুদৃশ্য লাল টুকটুকে পার্টিশনটি আনিয়ে ও জায়গাটা আড়াল করলেন একটু। অতিথিরা একেবারে কাঁটায় কাঁটায় 5টাতেই এলেন। ততক্ষণে মিসেস পালিত স্নান সেরে ঘি রঙের সাচ্চা গরদের থান সামনে আঁচল দিয়ে পরে, কোনই পর্যন্ত 3/4 হাতের দুধ সাদা সিফনের ব্লাউজ গায়ে, আসল কুমিরের চামড়ার চটি পায়, কোমরে 3 কোনা ভাঁজ রুমাল গুঁজে প্রস্তুত। বুড়ো হয়েছেন, তবু এখনো তিনি সুন্দরী। তার রং হাতির পুরনো দাঁতের মতো হলদেটে, মসৃণ আর নিরস। মেয়েরা একজনও সেই রং পায়নি, কিংবা পেয়েছিল, নকল রঙের তলায় চাপা পড়ে গেছে। 3 বোনে তখন একটু ঘরোয়া খাবার খেয়ে আবার শেষবারের মতো আয়নার কাছে গিয়ে দাঁড়ালো। মুহূর্তে সরগরম হয়ে উঠল লনটা। দেখতে দেখতে বাড়ির সামনের রাস্তা গাড়িতে ভরে গেল। মিসেস পালিত একটি স্বর্গীয় হাসির আভা ছড়িয়ে দিলেন মুখে। গলার স্বর আরো নরম করলেন, কথা আরো ধীর। তকমা আটা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা বয় বেয়ারাগুলো যেন হঠাৎ প্রাণ পেয়ে ছুটোছুটি আরম্ভ করে দিল। মিসেস পালিতের 3টি মেয়ে রং করা মুখে, কার্ল করা চুলে প্রজাপতির মতো ঘুরে ঘুরে অতিথিদের অভ্যর্থনা জানাতে লাগল। আর সবচেয়ে যেটাতে খুশি হলেন মিসেস পালিত, নয়নেন্দুও ঠিক ঠিক সময় তার নতুন কিনে দেওয়া শান্তিপুরী ধুতির লম্বা কোঁচা লুটিয়ে, নতুন তৈরি করানো পাট ভাঙা পাঞ্জাবি গায়ে, সাদা পায়ে লাল টুকটুকে নতুন বিদ্যাসাগরী চটি পরে নেমে এলো নিচে। প্রত্যেকের সঙ্গে আলাপ করল হাসি মুখে, একটু আধটু ঠাট্টাও করল সমবয়সীদের সঙ্গে। মেয়েদের সাজসজ্জা স্তুতি করল খানিকক্ষণ, একেবারে যথাযোগ্য। জানে, সবই জানে। এত বিদ্বান ছেলে তাঁর, আর এইটুকু জানবে না? খুশিতে ভরে উঠলেন মিসেস পালিত। মাপা কথা, মাপা হাসি, ঘাড় কাত করে অহেতুক বিনয়, শাড়ির ঝলক, স্যুটের ভাঁজ, রঙিন টাই, সুগন্ধি রুমাল, খাটো চুল, লম্বা চুল, গয়না না গয়না, জর্জেট, লিনেন, সিফন, পাম বীজ, শান্তিপুরি, ফরাসটাঙা, মুক্তোর মালা, হীরের কলার, সোনার বালা, প্রবাল ফুল, বিদ্যুতের মতো ঝলসাতে লাগলো সব। মিসেস পালিত এমন একটি জায়গায় বসলেন যেখান থেকে সকলের তদারক করতে পারেন, সকলকে দেখতে পান। যুবক যুবতীরা নিজেদের নিজেদের সঙ্গী বুঝে, সুবিধে বুঝে ঠিক ঠিক জায়গায় বসল। মিসেস পালিত মুখ থেকে চোখ সরাতে লাগলেন। এসেছে, সবাই এসেছে। গরজ কি কেবল তাঁরই? তার ঘরেও কি অন্যদের কোনো গরজ সঞ্চিত নেই? মেয়েরা তাঁর সুন্দরী, যথোপযুক্ত শিক্ষাও তিনি দিয়েছেন। আর এই কথা কে না জানে যে প্রত্যেক মেয়ের পেছনে বেশ মোটা অঙ্কই ঢালবেন তিনি। আর নয়নেন্দু, সে তো যে কোনো কন্যা বা তার পিতামাতারই মহাকাম্য, কিন্তু একমাত্র ছেলে তার জন্য অত্যন্ত বিবেচনার সঙ্গে পাত্রী নির্বাচন করতে হবে। জীবনে যত বুদ্ধির পরিচয় দিয়েছেন, এইবারে হবে তার চরম পরীক্ষা। যে কটিকে ডেকেছেন তার যে কোনোটি পছন্দ করুক না কেন নয়নেন্দু, তাইতেই তিনি রাজি। পার্টি জমে উঠল। ধন্য ধন্য রব উঠল মিসেস পালিতের উদ্দেশ্যে। সবাই এক বাক্যে স্বীকার করল যে এমন সুন্দর সম্মিলনী সত্যিই আর কোথাও হয় না। এমন চা, এমন উৎকৃষ্ট খাবার, আরামের এমন সুসম্পূর্ণ ব্যবস্থা, এমন সুসজ্জিত সভা। মিসেস পালিত ভদ্রতার মাত্রা আর এক পর্দা চড়িয়ে দিলেন। সাদা নরম মাখনের মতো হাতে
নিজেই পরিবেশনে প্রবৃত্ত হলেন। আর এক পশলা ফারপোর স্যান্ডউইচ আর ফেরাজিনির প্যাটি বিতরণ করতে করতে নরম গলায় বললেন, এ কিন্তু আমার মেয়েদের তৈরি, ফেললে শুনব না। আর মেয়েরা মার কথায় আরো অনেকবারের অভ্যাস মতো অতিথিদের সব প্রশংস দৃষ্টির তলায় নিজেদের একেবারে বিনয়ের অবতার করে রাখল। রং করা গালে লজ্জার এমন একটি আভা ছড়াতে সচেষ্ট হল, তাতে সাধ্য কি যে তারা ফারপোর স্যান্ডউইচকে আর ফারপো মনে করে? মিসেস পালিত বর্ষার ভরা নদীর মতো সুখে ছলছল করতে লাগলেন। গ্যারেজের ঘরের মধ্যে সারাদিন সেদ্ধ হয়ে সন্ধে নামলে একটুখানি দরজা খুললেন মালতীর মা। পার্টিশনটা দিয়ে বাঁচিয়েছেন ভদ্রমহিলা। মানুষটি সত্যিই ভালো, তা নইলে এতখানি বিবেচনা? তাদের অসুবিধা হতে পারে ভেবেই তো এই ব্যবস্থা। মালতী এখনো ফেরেনি স্কুল পড়িয়ে, আজ একেবারে টিউশনিটি সেরেই ফিরবে। পার্টিশনের ওপারের কলহাস্য শুনতে শুনতে হঠাৎ মেয়ের জন্য মনটা যেন কেমন ভারী হয়ে উঠল। বেচারা, ঢাকা ছাড়ার পরে ফুর্তি কি, আনন্দ কি, হাসি কি, বিশ্রাম কি, কিছুরই আর চিহ্ন নেই জীবনে। 19 বছরের মেয়ে, খাওয়া পড়ার ধান্দাতেই সারাদিন অস্থির। আজ 5 দিনের মধ্যে তার স্বামীরও কোনো চিঠি নেই। বাড়ির ব্যবস্থার জন্য এখনো ঢাকাতেই পড়ে আছেন তিনি। কেমন আছেন তাই বা কে জানে। হঠাৎ দপ করে একসঙ্গে 12টা ঝাড় জ্বলে উঠে দিন হয়ে গেল উপাসে। মালতীর মা চিন্তাসূত্র ছিঁড়ে গেল। চমকে দরজা বন্ধ করে দিলেন তিনি। আর তার প্রায় ঘণ্টাখানেক পরে ক্লান্ত ম্লান বিষণ্ণ মালতী ঘরে এসে ঢুকল। মার মতোই ছিপছিপে চেহারা, মুখশ্রী মধুর, মার চাইতে আর একটু পুষ্ট, আর একটু ফর্সা। মুখে হাতে একটু জল ছিটিয়ে জামা কাপড় না ছেড়েই লম্বা চুল মেলে দিয়ে টান হলো বিছানায়। শিগগির চা দাও মা। আজ একটু তাড়াতাড়ি এলেই পারতিস। কেটলিতে জল ভরতে ভরতে মালতীর মা জবাব দিলেন, কেন? সকালবেলা বলে গেলেন যে ভদ্রমহিলা। ও, মালতী পাশ ফিরল। না যাওয়াটা অন্যায় হবে। হাজার হোক বুড়ো মানুষ নিজে নেমে এসে বলেছিলেন। আমাকে বলতেই নেমেছিলেন নাকি? যে কারণেই নামুন না, আমার দরজায় এসেছিলেন তোকে বলতেই। কি ভাগ্য! উঠে বসল মালতী। ইস, চুলগুলো এখনো ভিজে আছে। একবার না হয় ঘুরেই আয় না। তুমি নিশ্চিন্তে থাকো মা, আমার কথা উনি একবারও ভাবছেন না। যদি নাই ভাবেন তাহলে আর বলবেন কেন? ওই একটু। তুই সবই বুঝিস। সব বুঝি না মা, কিন্তু তোমার চেয়ে একটু বেশি বুঝি। মালতী হেসে মাকে চটিয়ে দিয়ে একটা বই খুলল। তার চেয়ে এটা শেষ করি, কাজ দেবে। এত অসামাজিকতা ভালো লাগে না। প্যান প্যান করতে করতে উনুনে হাওয়া দিতে লাগলেন মালতীর মা। আর একটু শুয়ে থেকে বইটা হাতে নিয়ে বাইরে এলো মালতী। শামিয়ানা ঢাকা পার্টির উজ্জ্বল আলো শেডের তলা দিয়ে পার্টিশন ডিঙিয়ে পূর্ণিমার চাঁদের মতো পিছলে পড়েছে তাদের দরজার সামনে। সুন্দর হাওয়া। মালতী ঘর থেকে একটা মোড়া নিয়ে একটু কোণ ঘেঁষে বসল তার বই নিয়ে। চমৎকার পড়া যাচ্ছে ওই আলোতেই। 5টা থেকে 6:30, পুরো 1.5 ঘন্টা। হাসি ঠাট্টা, গান, গল্প, খাওয়া, ভ্যানিটি ব্যাগ খুলে মুখ মেরামত, প্রত্যেকটি নড়াচড়ার সঙ্গে সঙ্গে খাটো ব্লাউজের তলায় 4 আঙুল পেট দেখানো, কাঁধ থেকে মিনিটে একবার করে বুকের আঁচল গড়িয়ে পড়া, খেলার খবর, সিনেমার তারকা, ঘোড়দৌড়ের বাজি, শেয়ার মার্কেট, ব্যাংক ব্যালেন্স, গাড়ির নাম, শাড়ির নাম, বাড়ির প্ল্যান, জমির দাম, রাজা, উজির, জওহরলাল, দিল্লি, রুশ, মার্কিন, সব সব হলো। এরপরে উসকুস করল নয়নেন্দু। এই ঠাসা জমজমাট আসরে একটানা একটা সুখের স্রোতে কিছুতেই নিজেকে আর বেশিক্ষণ খাপ খাওয়াতে পারল না সে। এখানে কি বলবে, কি করবে, কি জানে? তার জ্ঞানের পরিধি এদের চেয়ে ঢের ঢের কম। সে বোকা, মিসেস পালিতের অযোগ্য পুত্র সে। তাই সুযোগ বুঝে একবার চট করে উঠে পড়ল। নতুন ধুতির 50 ইঞ্চি বহরের কোঁচা সামলে মার্কোভিচের টিন হাতে নিয়ে পার্টিশনের এ পিঠে একটু আড়াল করে এসে
সহজ হয়ে আড়মোড়া ভাঙল এবার। আরাম করে সিগারেট ধরালো একটি, তারপর জ্বলন্ত কাঠের টুকরোটি ছুঁড়ে দিয়ে থমকে গেল। ছি ছি! চমকে শাড়ি থেকে নিবন্ত কাঠিটা ঝেড়ে কোণ থেকে উঠে দাঁড়ালো মালতী। নয়নেন্দু তাড়াতাড়ি এগিয়ে এলো। এই মুহূর্তের কালো পাড় শাড়ি পরা, লম্বা খোলা চুলের, কচি কলাপাতার মতো কমনীয় খড় মেয়েটিকে আজই সে প্রথম দেখল না। তার এই বিলেত প্রত্যাগত 5 মাসের জীবনে বহুবার দেখেছে। যতবার দেখা সম্ভব হতো তার চেয়েও বেশি বোধহয় দেখে থাকবে। সকালের মিঠে রোদ্দুরে চুল শুকোতে দেখেছে, বিকেলের পড়ন্ত আলোয় ঝুঁকে পড়ে বই পড়তে দেখেছে এক মনে, বালতি বালতি জল এনে বাগান ভিজোতে দেখেছে, দরজার সাদা পর্দা উড়লে ঘরের মধ্যে কাজে বিব্রত দেখেছে। কিন্তু মুখোমুখি সাক্ষাৎ এই প্রথম। আমি একেবারে দেখতে পাইনি। ক্ষমা প্রার্থীর ভঙ্গিতে হাত জোর করল সে। কি হয়েছে তাতে? মালতী হাসল একটু। নয়নেন্দু হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল দূরে। অবশ্যই এ উপলক্ষে আপনার সঙ্গে আলাপ করবার একটা সুযোগ পাওয়া গেল, সেটাই মস্ত ব্যাপার। মালতী আবার একটু হেসে নিচু হয়ে মোড়াটা এগিয়ে দিল। বসুন না। আপনি আপনি বসবেন না? নয়নেন্দু যে সত্যি সত্যি বসবে এটা হয়তো ভাবেনি মালতী। একটু তাকিয়ে আর একটা মোড়া নিয়ে এলো ঘর থেকে। সুন্দর জায়গাটা, নিজের বাড়িকে যেন নতুন করে দেখছে এমনভাবে চারদিকে তাকালো নয়নেন্দু। গাছে ফুল ফুটিয়ে, দেয়ালে লতা তুলে ঘরটাকে আপনি দেখছি যাতে তুলে ফেলেছেন। হার উপায় কি? আপনার ঘরের পর্দা উড়লে কিন্তু ভেতরে তাকিয়ে আমার ভারী লোভ হয় যেতে। আমার ভাগ্য। কি বই ওটা? মালতী হাত বাড়িয়ে বইটা দিল। ও, ক্যাথরিন ম্যাসফিল্ড। চমৎকার লেখেন ভদ্রমহিলা। মেয়েদের মধ্যে, লেখকদের মধ্যে বলুন। সরি, হাসল নয়নেন্দু। আমরা প্রায় ভুল বলি, মার্জনা করুন। আর কার লেখা আপনার ভালো লাগে? কার আর পড়েছি, বই জোটে না। একটু থেমে, এটা আমার এক বন্ধুর বাড়ি থেকে জোর করে নিয়ে এলাম একদিনের জন্য, তার দাদার বই। কি আপনি পড়তে চান বলুন? যা পাই। তাহলে আসুন না একদিন আমার তেতলায়, অনেক বই আছে। অবশ্যই আমি যেরকম পরিচ্ছন্ন মানুষ, তাতে কোনো ভদ্রমহিলাকে যেতে বলা দস্তুর মতো বেয়াদবি। বিশেষ করে আপনি তো টিকতেই পারবেন না সেখানে। বইটা সে ফেরত দিল মালতীকে। তারপর সিগারেটের টিনের ঢাকনা খুলে মৃদু হেসে বলল, অনুমতি করেন তো? আপনি খান না, কি আশ্চর্য! আপনার অসুবিধা হবে না? অসুবিধা হবে কেন? বাহ! নয়নেন্দু কৌটো থেকে সাগ্রহে একটি সিগারেট তুলে ধরল। নিশ্চয়ই আপনার নাম জিজ্ঞেস করলে খুব অন্যায় হবে না? নিশ্চয়ই না। একটু হাসল। আমার নাম মালতী। মালতী? কি আশ্চর্য! আপনাকে দেখে দেখে অনেকদিন আমি আপনার নাম ভেবেছি মনে মনে, কিন্তু এ নামটি তো বার করতে পারিনি। একটু লাল হয়ে মালতী বলল, নামের সঙ্গে প্রায় মানুষের মিল থাকে না। মা বাবারা বড় দুর্বল কিনা তাদের সন্তান সম্বন্ধে। কিন্তু তার ব্যতিক্রমও আছে সংসারে। নয়নেন্দু মালতীর মুখে চোখ স্থির করল। তা নইলে আপনার মা বাবা এমন একটা আশ্চর্য সঠিক নাম কেমন করে খুঁজে পেলেন বলুন তো? গোল করে ধোঁয়া ছাড়ল সে আকাশে। চমৎকার নাম। ওপাশে একটু দূরে পাটি ভেঙেছে ততক্ষণে। মিসেস পালিত আবক্ষ আনত হয়ে সহাস্যে ফটক পর্যন্ত বিদায় দিতে গেলেন অতিথিদের। কোলাহল ক্ষীণ হয়ে এলো। মালতী বলল, আপনাদের পার্টি আশা করি ভালোই হলো। হলো? আপনার মা আমাকে যেতে বলেছিলেন, কিন্তু আজ আমার টিউশনি ছিল বলে বড্ড দেরি হয়ে গেল বাড়ি ফিরতে। ও। নয়নেন্দুর উদাস ভঙ্গিতে হঠাৎ কোথায় আত্মসম্মানে হুল ফুটল মালতীর। একটু শক্ত হয়ে গিয়ে বলল, অবশ্যই অতিথি হিসাবে আমি নেহাতি নগণ্য, তবু একটা কৈফিয়ত দিতে হয়। আমার মা বলেন সেটাই ভদ্রতা। ভালোই করেছেন না গিয়ে।
সিগারেটের ছাই ঝাড়ল নয়নেন্দু। এসব কেন যে মানুষের ভালো লাগে। তাকিয়ে তাকিয়ে একটুখানি নীল রঙা ধোঁয়া দেখল। ওটা একেবারেই আমার মা বোনেদের ডিপার্টমেন্ট। ওরা কাকে নিমন্ত্রণ করেছেন, কি করেননি, তাই আমি জানি নে। মালতী চুপ করে রইল। মাঝখান থেকে আমার বিকেলটাই নষ্ট হলো। চাটা পর্যন্ত ভালো করে খাওয়া হলো না। কেন? চা কখনো ওরকম করে খাওয়া যায়? ওপরে গিয়ে আর কিছু করি বা না করি, এক কাপ চা খাবো ভালো করে। বোঝা গেল চায়ের একনিষ্ঠ প্রেমিক। ভীষণ। যদি আপত্তি না থাকে তবে আপনার বর্ণিত অতি লোভনীয় আমার মালঞ্চে একবার আসুন না, চা খাওয়াই আপনাকে। নিশ্চয়ই, সেই কখন 5টার সময় একবার। তক্ষুনি উঠে দাঁড়ালো নয়নেন্দু। মালতী ঘরে এনে বসালো যত্ন করে। পরিচয় করিয়ে দিল মার সঙ্গে। মালতীর মা এক কেটলি জল ফুটিয়ে মেয়ের আশায় বসে থেকে থেকে কখন শুকিয়ে ফেলেছিলেন। বড় বড় চোখে লাজুক মুখে হেসে অস্ফুটে তার খুশি নিবেদন করে আবার বসিয়ে দিলেন কেটলিটা। বেড কভার ঢাকা বিছানার ওপরেই আরাম করে বসল নয়নেন্দু। মালতী ছাই ফেলতে একটি পরিষ্কার হেজলিনের কৌটো এনে দিল। এই নিন আপনার অ্যাস্ট্রে। মালতীর মা একটু দূরে বসে যেন নিজেই হাওয়া খাচ্ছেন এমনভাবে তালপাতার পাখাটি নাড়তে নাড়তে বললেন, বড্ড গরম না? অভ্যস্ত হাতে টুকটাক কাজ করতে লাগলো মালতী। সোনার মতো তামার থালার ওপরে 3টি শৌখিন কাপ প্লেট সাজালো। পদ্ম কাটা ছোট থালায় আলু ভাজা, চিড়ে ভাজা, ডিমের কুচি, দেয়ালের র্যাকে রাখা বিস্কুটের টিন থেকে কয়েকটা নারকোল সন্দেশ পেতলের রেকাবিতে। তারপর 5 মিনিটে পট ভর্তি চমৎকার ধোঁয়া ওঠা চা নিয়ে হাজির হলো নয়নেন্দুর কাছে। সামান্য একটু অনুরোধ উপরোধ, তারপর তক্তপোষের ওপরেই তোয়ালে বিছিয়ে 3 জন মানুষের ছোট টি পার্টিটুকুও বেশ জমে উঠল ওই ঘরে। এতক্ষণ মালতী কেন চা না খেয়েই গল্প করছিল বসে বসে, তাই নিয়ে একটু ঝগড়া করল নয়নেন্দু। 2টো সন্দেশ নিয়ে প্রায় একটি ছোটখাটো বিপ্লব হয়ে গেল। রবীন্দ্রনাথ কোন সালে প্রথম ইউরোপে যান সে বিষয়ে একটা মতভেদ হল মস্ত। ছাই জমে উঠল হেজলিনের শিশিতে। এদিকে মিসেস পালিত অতিথিদের বিদায় দিয়ে তখনই উপরে যেতে পারলেন না। বাড়তি খাবারগুলো ট্রেতে সাজালেন। পাতের খাবারগুলো তুলিয়ে রাখলেন চুপড়িতে। দামি দামি সব কাচের বাসন একটা একটা করে গুনে পাঠিয়ে দিলেন উপরে। ডেকোরেটরের লরি আসবে 8:30টায়। চেয়ারগুলো স্তূপ করিয়ে রাখলেন একধারে। বাকি রইল পার্টিশনটা। পার্টিশনটার কথা মনে হতেই তার মালতীকে মনে পড়ল। মেয়েটা আসেনি। আহা, রেফিউজি, এলে যা হোক একটু ভালো মন্দ খেতে পারত। যা ওদের কষ্ট, এমন কত খাবার ফেলা যায় তার ঘরে। নেহাত না চাইলে দেওয়াটা হয়তো ভালো দেখাবে না, তা নইলে মেয়েদের পুরনো জামাকাপড়ই কি কম নাকি তার? আজ মিসেস পাল্লিতের সকলের জন্যই সমান মমতা, সমান দৃষ্টি। আজকের দিনের মতো এমন একটি সুসম্পন্ন নিটোল সুখের দিন আর এসেছে নাকি তার জীবনে? জীবনের শেষ কাজ, শেষ স্বাদ মেটাবার আর চরম মুহূর্ত তার। সবই ভালো, সব ভালো। মনে মনে একটু হাসলেন। এতদিনে তাহলে পুত্রের মন মজল। বলতে গেলে প্রায় সব সময়টাই তো বসেছিল পার্টিতে। নিশ্চয়ই নেহাতি কোনো বিশেষ প্রয়োজনে উঠে যেতে হয়েছিল, তাই। লনের চারিদিকটা একবার তাকালেন। মিস্টার নস্কর ঠিকই বলেছেন। মেয়ের জন্য যদি তাকে একটি বাড়ি তুলে দিতেই হয়, সেটা যেন এই বাড়ির এই লনেই তুলতে পারেন তিনি। কি যে বলেন এরা! পারলে অবশ্যই এদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবেন মিসেস পালিত। সমাজের চূড়োয় আজ বসে আছে এই নস্কর পরিবার। কটা রাজার ঘরে এদের মতো অর্থবিত্ত। ঝিকে দিয়ে সকলের ঘরেই কিছু কিছু মিষ্টি বিতরণ করলেন। দারোয়ান, ড্রাইভার, উড়ে মালি, মালতীর মা, কাউকেই বাদ দিলেন না। আহা, সবাই তো বাড়ির মানুষ। বিয়ে না হোক, তার ভূমিকা তো বটে। মিষ্টি মুখ করুক সবাই। সব শেষ করে প্রশান্ত মনে দোতলার সিঁড়িতে পা দিলেন তিনি। কিন্তু 2 সিঁড়ি উঠেই থামতে হলো তাকে। আজ মালতীর ঘরের পর্দাটা গুটানো, যা কোনোদিন তিনি দেখেননি। বোধহয় এই পার্টিশনটা দিয়ে একটু আবরু হয়েছে বলেই এটা করেছে। বাইরে
কি ফেলতে এলেন মালতীর মা। ভেতরে মুখোমুখি বসে আছে মালতী আর নয়নেন্দু, মাঝখানে চায়ের বাসন ছড়ানো। খোকা, খোকা ওখানে কি করছে? ওখানে ওখানে তার কি আছে? মিসেস পালিত যেন হতভম্ব হয়ে গেলেন খানিকক্ষণের জন্য। তারপর কালো কার ঝোলানো চশমাটি বার করলেন বুকের ভেতর থেকে। অপলক তাকিয়ে রইলেন তিনি ছেলের সুশ্রী, সুখী, আনন্দে উজ্জ্বল মুখখানার দিকে। মনে করতে পারলেন না শৈশব পার হবার পরে আর কোনোদিন নয়নেন্দুকে এতটা উদ্ভাসিত তিনি দেখেছেন কিনা। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে এলেন ওপরে। বড় ড্রয়িং রুমে হুল্লোড় করছে 3 বোনে। তখনও তাদের ফুর্তির রেশ কাটেনি। ঝি চাকররা ঘুরছে ফিরছে, বয় বেয়ারারা ছুটোছুটি করছে লঘু পায়ে। ঘরে বাইরে সর্বত্র সব 400-500 পাওয়ারের আলো জ্বলে দিন হয়ে আছে বাড়িটা। লম্বা বারান্দাটা পার হয়ে নিজের ঘরে আস্তে আস্তে ক্লান্তিতে যেন ভেঙে পড়লেন মিসেস পালিত। খাবার আর ফুলের গন্ধে বমি বমি করতে লাগলো। আলোর উজ্জ্বলতায় মাথা ধরে গেল। তিনি বুঝতে পারলেন না এক রাশি টাকা খরচ করে আর একটা পার্টি দিয়ে কি এমন উৎসব লেগে গেল আজ তার বাড়িতে। এত খুশি হবার আজ কি পেল তার বাড়ির সবাই? বিশ্রী বিশ্রী, সব বিশ্রী, সব তিক্ত, সব ব্যর্থ। বর্বরের মতো কেবল হই হুল্লোড়ই ভালোবাসে কেন ওরা? আস্তে দরজাটি ভেজিয়ে আলো নিবিয়ে নিজের ঘরটি অন্ধকার করে দিলেন তিনি। তারপর প্রকাণ্ড মেহগনি খাটের নরম বিছানায় নরম বালিশে মুখ লুকিয়ে নিজেকে একেবারে মুছে দিতে চাইলেন এ সংসার থেকে। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।